আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ দু একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করল। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রু যুগল আরও কুচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশীর শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করল। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকাল আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো, তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিহা খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখনো পত্রিকা পড়তেছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিহা খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন, অনেক পড়েছিস, এখন পত্রিকাটা রেখে একটু বাহিরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। মেঘ বলল, কিছু হবে না। আলী আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন, আর পড়তে হবে না আম্মু, তুমি এখন রুমে যাও। বড় আব্বুর মুখের ওপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘও উনাদের পাশের সোফায় হেলান দিয়ে বসছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর বড় আব্বু এখন কেমন আছে? মেঘ বলল, আলহামদুলিল্লাহ, ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। বড় আব্বুর উসিলায় আমার মেয়ে যে রান্না করছে সেই অনেক। মেঘ প্রশ্ন করে, তুমি খেয়েছ? হালিমা খান বললেন, শুধু আমি কেন, তোর আব্বু, বড় আম্মু, কাকিয়া, আবির, তানভীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে, এটা ভাবতেই মেঘের মন আনন্দে ভরে উঠেছে। অকস্মাৎ মেঘের ভ্রু কুচকে আসে। মেঘ উতলা হয়ে শুধাল, আবির ভাইও টেস্ট করেছেন? হালিমা খান বললেন, হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করছে। মেঘ বলল, আবির ভাই না সারাদিন ঘুমাইছে, আমার রান্না কখন টেস্ট করল? হালিমা খান বললেন, সকালে টেস্ট করে তারপরই ঘুমাতে গেছে, তোর রান্নার তারিফ করছিল। মেঘ বলল, আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন? মেঘ বলল, আবির ভাই না সারাদিন ঘুমাইছে, আমার রান্না কখন টেস্ট করল? হালিমা খান বললেন, সকালে টেস্ট করে তারপরই ঘুমাতে গেছে, তোর রান্নার তারিফ করছিল। মেঘ বলল, আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন? আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদু স্বরে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করতেছিলাম, তাই বাধ্য হয়ে বলছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসল। এর মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করছে। কম করে হলেও 15-20 বার বলছে, তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোকে নাকি বিয়ে দিয়ে দেবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো, ওনার নজরে আমি পড়িই না। আকলিমা খান ওপরে ব্যালকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির উঠেছে দেখলাম, কফি খাবেই কিনা, করে দেব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনেই আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে আছেন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুই যা নিষ্ফলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকল, আবির কোথাও নেই। টেবিলের ওপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বোলাল, আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্চ কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল, অপাঙ্গে তাকালো মেঘের দিকে।
মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করল, কফিটা এখানে নিয়ে আসব? আবির ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিক তাকিয়ে শমিত স্বরে জানাল, আমার আবার কি হবে? আবির বলল, কিছু না হলে এত ম্যাচিওর ব্যবহার কেন করতেছিস? কাকে কি বুঝাতে চাচ্ছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বুঝাতে চাচ্ছি না। কাকিয়া আম্মু আপনার কফির কথা বলছিল, তাই আমি নিয়ে এসছি। আমার কাজ আছে, আসছি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে। অকস্মাৎ কাণ্ডে মেঘ ভড়কে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখে পড়ে একজোড়া রক্তাভ আঁখি। সহসা মেঘ ঢোক গিলল। আবিরের রাগের কারণ মেঘের অজানা, কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরও শক্ত করে ধরে নিরেট কণ্ঠে বলল, কে কাজ আছে তোর? আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীরস্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব। আবির বলল, কোনো প্রয়োজন নেই। মানে? আবির বলল, আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার বাবা মাকে দেখে রাখতে পারবি। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারব, আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদী ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারব, কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথার থেকে কয়েকগুণ বেশি ব্যথা বুকে করছে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণ মেঘে ঢেকে গেছে। মেঘ করুণ স্বরে বলল, আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারব না? ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু, আমার কি ওনাদের যত্ন নেয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, না, নেই, কোনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। অকস্মাৎ দুর্বহ কণ্ঠে বলে উঠে, আপনি বললেই হলো, আমি যত্ন নিবই, ছাড়ুন। হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেওয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উপরে ওঠায়। আবির তখনও অগ্নিদৃষ্টিতেই তাকিয়ে আছে। কণ্ঠ তিনগুণ ভারী করে আবির বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই ভুল ভাবছিস। মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? আবির বলল, নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারব না, এর একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানাল, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব তার কারণ তোকে বলতে হবে। আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখব, একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব, তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করতে না দেখি। মেঘ আগপাচ না ভেবেই বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করি? আবির বলল, হ্যাঁ, অনেক বিরক্ত করিস, এই যে এখন করতেছিস। মেঘের চোখ টলমল করছে, হৃদয় খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারো জীবনে বিরক্তির কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে, চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের এই ম্যাচিওর আচরণে আবির আতঙ্কে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচ্চুকে? মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নেবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচ্চুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি। এজন্য আবির সর্বক্ষণ চায় মেঘ সবার চোখে পিচ্চি থাকুক, মেঘের বাচ্চামিতে মেতে থাকুক এই বাড়ি। ঘুণাক্ষরেও যেন কারো চোখে মেঘের ম্যাচুরিটি না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যাতা বলেছে। মেঘ কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনেই কষ্ট পাবে।
তখন সেই কষ্টের মাত্রা বর্তমান থেকেও কয়েকগুণ বেশি হবে। আবির বেলকুনিতে প্রায় 1.5-2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়েছে। ঘণ্টা দুয়েক পর তানভীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়েছে। বারবার কানে বাজছে, প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর উপর কোনো অধিকার নেই। মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা, আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজের হাতেই সেখানে দেওয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজতেছে। কয়েকবার রিং হবার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে। দুদিন যাবৎ বন্যা কল দিয়েই যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করল। কল রিসিভ হওয়া মাত্রেই ওপাশ থেকে বন্যা বলে উঠল, কিরে, কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারিয়েছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হারাতে পারলে বোধহয় ভালো হতো। বন্যা বলল, কেন, কি হয়েছে? মেঘ বলল, কিছু না, বাদ দে। ইচ্ছে করেই বন্যাকে কিছু বলেনি। দুদিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে যায়। সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই না, আচরণ কিভাবে বুঝবে? চিন্তিত কণ্ঠে বন্যা প্রশ্ন করল, তোদের বাসায় কি সমস্যা রে? মেঘ বলল, তোকে কে বলছে? বন্যা বলল, তানভীর ভাই। মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব? বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে। এখানে বন্যার কিছুই বলার নেই, এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা নেই। ঘণ্টাখানেক দুই বান্ধবীর কথোপকথন চলেছে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না। ভুলেও আবির মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে বেলকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটাচ্ছে। এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে, ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিমাদির সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না, ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেমন সবকিছুই অসহ্য লাগে, মেঘের অবস্থাও এখন তেমন। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পরই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হল। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল। হালিমা খান মেঘের মলিন মুখ দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর, মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন, ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, কিছু বলবা? মেঘ বলল, কতদিন হয়ে গেছে আমরা নানু বাড়িতে যাই না, চলুন না নানু বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তুই তো কখনো নানু বাড়ি যেতেই চাস না, আজ হঠাৎ নানু বাড়ি যেতে চাচ্ছিস যে? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো। মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বললেন, ভাইজান অসুস্থ, এ অবস্থায় আমি যেতে পারবো না। তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো, ফেরার সময় জানিও, তানভীর গিয়ে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? মেঘ বলল, কালকেই। হালিমা খান বললেন, ক্লাস আছে না? মেঘ বলল, আছে, করব না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ক্লাস করতে হবে না, ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও। সকাল থেকেই বাড়িখানের পরিবেশ অন্যরকম। আবিরের কড়া নিষেধের জন্য আলী আহমেদ খান অফিসে যেতে পারছেন না। আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছেন সব দিক। ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেটে চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির, মোজাম্মেল খান, আলী আহমেদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনা করায় ব্যস্ত। মিমাদি নিজেদের মতো খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন, মেঘ খাবে না? মিম আস্তে করে বলল, আপু শাওয়ার নিচ্ছে, পরে খাবে বলল।
মোজাম্মেল খান বললেন। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে ২-৪ দিন রাগ অভিমানে ভোঁতা মেরে থাকে, এটা আবির খুব ভালো মতোই জানে। কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই আবির মুখ বুঝে সব সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিথি করে দুপাশে ২টা ছোট ক্লিপ দিয়ে পেছনের চুল ছেড়ে রেখেছে। সঙ্গে পছন্দের একটা জামা পরেছে। খাওয়া দাওয়া করে ১ ঘন্টার মধ্যে নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানুবাড়িতে আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখেই ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানা নানুর সঙ্গে গল্পগুজব করে ২ মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাইবোন মেঘকে পেয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। ২ বোন ৩ ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট। মেঘের মামাবাড়ি গেলে কাজিনদের ঈদ ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড়, তারপর ২ মামা, সবার ছোট আরেক খালা। মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামণিকে কল দিয়ে ভাইবোনের সাথে কথা বলেছে, খালামণিকে আসতে বলেছে। খালামণির ২ মেয়ে ১ ছেলে। বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়তেছে। ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে, ছেলেটার বয়স সবে ৫ বছর। মেঘ যতবারই নানুবাড়ি আসে ততবারই খালামণিকেও আসতে হয়। সারাদিন হৈহুল্লোড়ে থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাসায় আসছে। গেটের বাহির থেকে মেঘের বেলকুনির দিকে তাকিয়েছে। মেঘের রুমের লাইট অফ দেখেই আবির কপাল গুটায়। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। মালিহা খান আলী আহমেদ খানের কাছে বসে আছেন। মিম তার রুমে পড়তেছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমেদ খানের রুমে গেল। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতেই আকলিমা খান শুধালেন, তোমাকে খেতে দিব? আবির বলল, দাও। আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন। আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে বসছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার উপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না, আজ মেঘকে দেখার জন্যই অসময়ে খেতে এসেছে। মামুনিকেও দেখতে পাচ্ছে না, জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভেতর কেমন জানি খুঁতখুত করছে। ২ কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদির ডাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে, আম্মু বলছে কি খাবে বলতে। আবির ঘুমের মধ্যেই বলছে, কাকি আর রান্না করতে হবে না, মামুনিকে বল যা খুশি রান্না করতে। আদি বলল, তোমার মামুনি বাসায় নেই। আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গেছে? আদি বলল, মেঘাপু নানু বাড়ি গেছে। আবির বলল, একা? আদি বলল, না, মেঘাপুও গেছে। আবির সঙ্গে সঙ্গে শুয়া থেকে উঠে বসল। মেঘ বাসায় নেই, অথচ সে কিছুই জানে না। আদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতেই আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথাও জিজ্ঞেস করেছে। মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামুনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাতে প্রায় ১টার দিকে বাসায় আসছে। সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল। মা বোনের খবরই নেওয়া হয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছিল, পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমের দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার ওপর আবিরের দেয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকায়।
হঠাৎ আবিরের চোখ পড়ে টেবিলের ওপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল মেঘ ফোন বন্ধ করে টেবিলের ওপর রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। মেঘ যে নানুবাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। দুদিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করল। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করল, মেঘ কোথায় আছে? তানভীর বলল, বনু নানু বাড়ি গেছে। বন্যা বলল, কবে গেছে? তানভীর বলল, 2 দিন হলো। বন্যা বলল, আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো, বলল না তো। তানভীর বলল, তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমিই পরের দিন শুনছি। বন্যা বলল, মেঘের ফোন বন্ধ কেন? তানভীর বলল, ফোন বাসায় রেখে চলে গেছে। বন্যা বলল, কেন? তানভীর বলল, আমি কি করে বলবো? বন্যা বলল, কবে আসবে? তানভীর বলল, জানি না। বন্যা বলল, আপনি না ওর ভাই, জানেন না কেন? তানভীর বলল, আমাকে না বললে আমি কিভাবে জানব? আম্মুও জানে না। বনুর যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে। বন্যা বলল, ও আচ্ছা, রাখি তাহলে। তানভীর বলল, শোনো। বন্যা বলল, জি। তানভীর বলল, তোমার হাতের কি অবস্থা? বন্যা বলল, এখন কিছুটা ঠিক হয়েছে। তানভীর বলল, ওষুধগুলো খাচ্ছ সময় মতো? বন্যা বলল, জি। আপনি কেমন আছেন? তানভীর ভ্রুম উঁচিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো। বন্যা বলল, কোথায় আছেন? তানভীর বলল, রাস্তায়, বাইকে। বন্যা বলল, সরি, অসময়ে কল দিলাম। তানভীর বলল, সমস্যা নেই, বলো। বন্যা বলল, আর কিছু বলবো না, রাখি এখন। তানভীর বলল, আচ্ছা, কি আর করা। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, মেঘের সঙ্গে কারও যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা যখনই কল দেয়, মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলেই মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পান না। 4-5 দিন হলো মেঘের খালামণি আসছে। নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। তানভীর আসলে পরিপূর্ণ হতো। রাত 12টা-1টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলা, নানার সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতের পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে। এই কয়েকদিনে মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে। হালিমা খানকে দিয়ে প্রতিদিনই মালিহা খানকে কল দিয়ে মেঘ বড় আব্বু আর বড় আম্মুর খবর নেয়, কিন্তু নিজে কথা বলে না। এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সঙ্গে কথা না বলতে পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করেই আবির রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখর তপ্ত স্বরে ডাকল, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল, বলুন। আবির বলল, কি করছিস? মেঘ বলল, ঘুমাবো। আবির বলল, রাতে খাইছিস? জি। আবির বলল, বাসায় আসবি কবে? জানি না। আবির বলল, ক্লাস মিস হচ্ছে না? মেঘ বলল, হোক। আবির বলল, তবুও আসবি না? মেঘ বলল, না। আবির বলল, বাসার মানুষদের মিস করিস না? না। আর কিছু বলবেন? আবির বলল, কেন, বিরক্তি বোধ করছিস? মেঘ সশব্দে হেসে আস্তে বলে বলল, না, হয়তো আমি কারো বিরক্তির কারণ হচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফিজ। মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারল না। মেঘ কল কেটে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হল। এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পরে মামনির নাম্বারে কল দেয়। হালিমা খান 10-10:30 নাগাদ ঘুমিয়ে পড়েন।
তারপর মেঘ আম্মুর ফোন দিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্য হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই দু একটা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার, গতরাতে মেঘের সঙ্গে কথা বলেই আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখনও আবির ঘুমোচ্ছে। মামনির নাম্বার থেকে কল আসতেই আবির ঘুমের মধ্যে কল রিসিভ করল। ঘুমন্ত অবস্থায় বলল, মামনি। মেঘ বলল, না, আমি মেঘ। আবির বলল, ম্যাম, বলুন। মেঘ বলল, ঘুমোচ্ছেন? পরে কল দিব? আবির বলল, বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। আবির বলল, কেন, কোনো দরকার? মেঘ বলল, নানুমণি ভাইয়াকে আসতে বলতেছে, আর আমরাও চলে যাব আজ। আবির বলল, আচ্ছা, আমি তানভীরকে বলে দিব। মেঘ বলল, আর একটা কথা। আবির বলল, বলুন। মেঘ বলল, আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। আবির বলল, মামুনি বলছে, তার মানে আপনি চান না আমি আসি? মেঘ বলল, আপনার ইচ্ছে হলে, সুযোগ থাকলে আসবেন, আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না। রাখছি। আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে। আবিরের তপ্ত স্বরে ডাকল, তানভীর, উঠ। আবিরের কণ্ঠস্বর শোনামাত্র তানভীর হকচকিয়ে উঠল। গলা খাকারি দিয়ে প্রশ্ন করল, কি হলো ভাইয়া? আবির মুচকি হেসে বলল, বউ কল দিছে, তাকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হ। তানভীর বলল, বাপরে বাপ, এত খুশি? আবির বলল, বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি, তুই বুঝবি না। তানভীর বলল, আহাগো। আবির বলল, ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে, গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। মেঘদের নানুর নাড়ির এদিকে রাস্তা করতেছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিনই অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। এজন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে, আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকল, ভাইয়া। আবির বলল, বল। তানভীর বলল, একটা গান গাই? আবির বলল, তোর মন চাইলে গা, আমায় বলছিস কেন? তানভীর বলল, এই গানটা শুধু তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করব। গাইব? আবির বলল, গা। তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করল। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, আর যে তোকে ছাড়া না রে না। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করল। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে, তোর ছেড়ে ঝড় বুকে ছাড়ে না, বাড়ছে তোকে ছাড়া না রে না। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে, তোর ছেড়ে ঝড় বুকে ছাড়ে না, ও পারছে তোকে ছাড়া না রে না। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্বরে গান ধরল। অনেকটা পথ দুভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানা বাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘসহ বাকি কাজেনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখেই মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকল, ভাইয়া। তানভীর বলল,
ইহো আসছে এখন ঢং করতে, 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি, নিষ্ঠুর কোথাকার। মেঘ হেসে বলল, কেমন আছো ভাইয়া? তানভীর বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? মেঘ বলল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে। কাজিনদের পছন্দমতো খাবার নিয়ে আসছে তানভীর, সেগুলোই সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পেছন ফিরে দেখল আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। আবির ভাইয়েরকে বলার পরেও আসলো না, ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করেছে। অষ্টাদশী অকস্মাৎ পেছন ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্মলক চেয়ে থেকে খানিকক্ষণ পরক করল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হল। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলোপাথারি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানু বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা, খালামণি, নানা, নানু আল্লাতে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এই কয়দিন খেয়ে না খেয়ে ছুটোছুটি করেছে। আবির চুপ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকল। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানুর রুমে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর 2 মামি নাস্তা নিয়ে আসছে। আবির তানভীরের পছন্দমতো পিঠা আরও অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন, উনি ব্যাগ গুছানোতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরও 2-3 জন কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানুবাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর আশেপাশে ঘুরছে, ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করেছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরদের উদ্দেশ্যে 2 মামি মিলে এলাহি আয়োজন করেছেন। অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলায় আবির মেঘের নানুবাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানুবাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারে যেন কোনো রকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকিও মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকার যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে। সঙ্গে তানভীরের পছন্দমতো রান্নাও হয়েছে। স্যালাড থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সেসবই সে করেছে। ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে। একবারের জন্য ওদের সামনে আসছে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকল, ভাইয়া। আবির বলল, কি? তানভীর বলল, আবেগে বেশি খেয়ে ফেলো না আবার। আবির আর চোখে তানভীরের দিকে তাকাল। তানভীরের মুখে রহস্যময় হাসি। আবির ভূ কোটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজে হাতে রান্না করেছে। আবির ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বোনটাকে দেখলেও তো পারো। আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি, তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবই না। তানভীর নিঃশব্দে হাসল, সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বেরোল। মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া, আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। মেঘ বলল, কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু কি বলছিল মনে নাই, আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন, আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বু আমাদেরকে নিয়ে টেনশন হয়। তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সঙ্গে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। মেঘ বলল, অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবুও আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বনু, বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নাই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রু কুচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারেন্টি আছে? তানভীর বলল,
গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি, কিছু হবে না তোর। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? তানভীর বলল, আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দেবে না বইন। তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘ রাগে কটকট করে বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দেব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসেছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব, নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারো উপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না, কথা বললেও রাগে কটকট করতে করতেই বলে। বড় হয়েছে ঠিকই, তবে এখনও আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোরাজোরিতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠা আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করল। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনো রাগ কমেনি তোর? মেঘ বলল, কিসের রাগ? আমার কারো উপর কোনো রাগ নেই। আবির বলল, তা তোর চোখেই ভাসতেছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসল, কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? আবির বলল, যদি না নিয়ে যাই তাহলে কি করবি? মেঘ বলল, বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব। আবির বলল, সত্যি? মেঘ বলল, সত্যি। আবির বলল, তুই আমায় একা ফেলে চলে যাবি? মেঘ বলল, আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই 2 আঙুলে মেঘের থুতনি উঠাল। আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে, সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, তাকা। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রের দৃষ্টি নিবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রূণযুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বুঝার সাধ্যই ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির গভীরতা প্রখর, তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায়ই খেয়াল করে। মেঘ তাকালে চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর। অষ্টাদশীর আখি জোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করল, আই এম সরি মেঘ, দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়ায় এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও 2 বার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি, যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ, শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জলজল করা তীব্র অনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপসেট, এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব স্পষ্ট। তবে কি চেয়েছিলেন তিনি, কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের ওপর ছাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা।
আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়, জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে। তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ছেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানুবাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না মেঘ। মিম, আদির সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোর যত্ন নেওয়া, ভার্সিটি, ক্লাস, বন্ধুদের সঙ্গে গল্প, সব নিয়েই ব্যস্ত থাকে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজই আবিরই করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথাই তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথাই মেঘের মাথায় সর্বক্ষণ ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজদের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনোদিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না, এসব বিষয়ে ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবেই আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর আবির আর সহ্য করতে পারছে না। কত দিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। এক কাজ 2-3 বার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিহা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি। আবির রাত 2টোর দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভি সাউন্ড কমাতে লাগল। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল কুঁচকে ধীর কণ্ঠে শুধল, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবে। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে, আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আড়ি তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না। 10-15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুটে লেখা, ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে বসল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি, সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটেই লেখা, আই এম সরি মেঘ, প্লিজ ফরগিভ মি, সরি, আই ফিল রিগ্রেট অ্যান্ড গিল্ট। এর মতো অসংখ্য বাক্যের চিরকুটে সম্পূর্ণ ছাদ, ছাদের গাছের ডাল, পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেওয়ায় পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণেও সক্ষম।
মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বুঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল কুঁচকে মেঘকে কিছু মুহূর্ত দেখল। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথা ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটাও চিরকুট নেই। তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়েও গিয়েছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি এক এক করে চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরেই বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে।